স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছে মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা পক্ষের সর্বশেষ। পাটুরিয়ার পদ্মায় ১৭ ট্রাক সহ কাত হয়ে গেছে ফেরি আমানত শাহ। হতাহত হয়নি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন। বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বললেন কাদের, সহিংসতা করছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। পুলিশের পোশাক, স্টিকার এবং ওয়াকি টকি ব্যবহার করে ছিনতাই করছে সংঘবদ্ধ চক্র। ৯ সদস্য হাতে নাতে গ্রেপ্তার। এসএসসির জন্য ৮ থেকে ২৫শে নভেম্বর কোচিং সেন্টার বন্ধ। পরীক্ষা চলাকালীন কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এবং পুঁজিবাজারে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ অর্থমন্ত্রীর। লাভের পাশাপাশি মাথায় রাখতে হবে ঝুঁকিও। মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ফেরি আমানত শাহ কাত হয়ে ডুবে গেছে। ফেরিতে পণ্যবাহী ১৭টি ট্রাক ছিল। সকাল ৯:৩০ এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ফেরি দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ৯:৩০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়া ঘাট থেকে যানবাহন তুলে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রোরো ফেরি আমানত শাহ। ফেরি থেকে ২-৩টি যানবাহন নামার পরপরই ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এ সময় অনেকেই নেমে পড়েন। ২০ খানের মতো গাড়ি ছিল, ওয়ালি দুটো গাড়ি কি একটা গাড়ি উঠতে পারছিল, তাছাড়া আর উঠতে পারেনি। যাত্রী ছিল যাত্রী তেমন নাই, সব ট্রাকের স্টাফ যেগুলো ছিল সব ট্রাকের স্টাফ, আর 3টি ছিল প্রাইভেটে। ফেরিটা ঘাটে চলে আসছে, আসার পরে এখানে বেশি কাজ হয়ে গেছে, তখন দড়ি দিয়ে বাঁধছে ফেরি, বাঁধলে ভিড়াই দিলে ২টা গাড়ি উঠতে পারছে, বাকি আর কোনো গাড়ি উঠতে পারেনি, তখন আর কি সাথে সাথে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফেরিতে থাকা ট্রাক কাভার্ড ভ্যানের চালক বা সহকারীদের কেউ ভিতরে আটকা পড়েছে কিনা তা নিশ্চিতের কাজ শুরু করে ডুবুরি দলও। উদ্ধারকারী জাহাজ হামজাও পাটুরিয়ায় প্রস্তুত রয়েছে। আমাদের ফেরি ডুবলে যে উদ্ধার করে যে টিমগুলো যারা কাজ করে আমাদের দেশে সবাইকে জানানো হচ্ছে। অলরেডি ফায়ার সার্ভিসের বড় বড় টিম চলে আসছে, আমরা চলে আসছে, পোস্টার দরকার আছে এবং BAWTS যারা যারা উদ্ধার হচ্ছে তারাও আসছে। ট্রাক কাভার্ড ভ্যান ছাড়াও ফেরিতে কয়েকটি মোটরসাইকেল, প্রাইভেট কার ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে ফেরিতে কতজন লোক ছিল সেটা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে সারা দেশে সেনাবাহিনীর নিজস্ব টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও রেজিমেন্টের পতাকা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা বাড়াতে নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। 10টি ইউনিট ও প্রতিষ্ঠান এবং মুজিব ও রওশনারা রেজিমেন্টকে জাতীয় পতাকা ও প্রবর্তিত নতুন পতাকা প্রদান উপলক্ষে সামরিক কুচকাওয়াজ ও মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে পতাকা তুলে দেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনা সদস্যদের সর্বত্র জাতীয় পতাকার সম্মান সমুন্নত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখা দায়িত্ব আপনাদের। জাতির পিতার প্রণয়ন করা নীতিমালা অনুযায়ী ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। প্রথম ট্যাঙ্ক কেনা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমরা করেছিলাম। এর পাশাপাশি 2009 সালে যখন দ্বিতীয়বার সরকার গঠন করি আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি এবং সেই সাথে সাথে আমরা আমাদের নীতিমালা, একটা প্রতিরক্ষা নীতিমালা 2018 প্রণয়ন করেছি। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে।
প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং করোনা মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। আমাদের সদস্যদের মানবিকতা যখন যে দেশে তারা দায়িত্ব পালন করেন সে দেশের সাধারণ জনগণকে মুগ্ধ করে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণত রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ত্যাগ শিকারের সদা প্রস্তুত থাকবে। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে দেশব্যাপী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন নিজস্ব টেলিযোগাযোগ সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সব প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, বিশ্বে মাথা উঁচু করেই চলবে বাংলাদেশ, এই প্রত্যয় প্রধানমন্ত্রীর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি দেশের সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচন সামনে রেখে পূজা উপলক্ষে যারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে তাদের খোলের বেড়াল বের হয়ে আসছে, তাদের বিচার হবেই, কেউ রেহাই পাবে না। সকালে রাজধানীতে আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপ কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে শিল্প ও বাণিজ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার বিষয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির আলোচনা সভা। এতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের বক্তব্যে উঠে আসে উন্নয়নের নানা দিক। শিল্প ও বাণিজ্য বিকাশের জন্য যোগাযোগ অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী বছরের মধ্যে পদ্মা সেতু সহ বেশ কটি মেগা প্রকল্প উদ্বোধনের কথা জানান। এ সময় সাম্প্রদায়িক সহিংসতার পৃষ্ঠপোষকতার জন্য আবারও বিএনপিকে সরাসরি দায়ী করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক হামলার পরিণতির বিষয়ে সতর্ক করে বিচারের হুঁশিয়ারিও দেন তিনি। শেখ হাসিনার কঠোর অবস্থা, এদের বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এতগুলো পূজা মণ্ডপে হামলা চালিয়েছে, হিন্দুদের ঘর বাড়িতে হামলা করেছে, এদের রেহাই। এ সময় হামলা ষড়যন্ত্রে জড়িতদের প্রতিরোধে ব্যবসায়ী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রতিরোধ করার জন্য শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে মাঠ খালি করতেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের পর নির্যাতন করে জবানবন্দি নেওয়া হচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। বুধবার সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলা সহ সমসাময়িক বেশ কিছু ইস্যু নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। প্রত্যেকটি ঘটনার পেছনে সরকারি দলের ইন্ধনটা সবচেয়ে বড়। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতায় থাকার নীলনকশা বাস্তবায়ন করছে সরকার। সাম্প্রদায়িক হামলার ঘটনায় দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত বিএনপি জামাতের 146 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এই মামলাগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বিএনপিকে আপনার হয়রানি করা, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরার চেষ্টা করা, এবং যেহেতু তারা আসন্ন নির্বাচন তারা করতে চায়, সেই নির্বাচনের পূর্বেই যেন বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ থেকে একদম সরিয়ে দেওয়া যায়, মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে বিভিন্নভাবে, এই জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এ সময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক দেশে আর একতরফা নির্বাচন হতে দেয়া হবে না। আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে, এবং যাওয়ার পরে পদ থেকে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দ্যাটস অল, ফাইনাল। এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, বিএনপির মিছিল সমাবেশে পুলিশ হামলা চালিয়ে উল্টো নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দিচ্ছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে বসে কেউ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালালে ব্রিটিশ আইনে তাদের ব্যাপারে তদন্তের সুযোগ রয়েছে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। বলেন, তার দেশ মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করলেও
কোনো ধরনের ঘৃণা এবং উস্কানিমূলক বক্তব্য সমর্থন করে না। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা বিষয়ে নিজের মত তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত ডিকাপ টক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে, কারণ এর সঙ্গে দেশের উন্নয়ন নির্ভর করে। ডিকসন বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা করছে যুক্তরাজ্য। নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশের সংবিধানেই পরিষ্কারভাবে বলা রয়েছে, সংবিধানের নিয়ম মেনে বাংলাদেশ নির্বাচন করবে। বিদেশি কেউ এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। আমরা কেবল বন্ধু হিসেবে পাশে থাকতে পারি, আর বন্ধু হিসেবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। সম্প্রতি বাংলাদেশের সহিংসতায় জড়িতরা লন্ডনে অবস্থানরত ব্যক্তিদের কাছ থেকে নির্দেশনা পাচ্ছেন এমন অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন হাইকমিশনার। লন্ডনে বসে যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং তার জন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ আইনেই তার বিরুদ্ধে তদন্তের সুযোগ রয়েছে। তবে এটা সম্পূর্ণ ব্রিটিশ আদালতের এখতিয়ার। আদালতের অনুমতি ছাড়া এর তদন্ত করা সম্ভব না। এখানে সরকারের করার কিছু নেই। এছাড়া যুক্তরাজ্যে সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা দুঃখজনক মন্তব্য করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এখন এমপিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে তার সরকার। সংখ্যালঘু শ্রেণীর এমপিদের নিরাপত্তায় আরও বেশি সতর্ক দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নাসিরুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর চৌমুহনীতে মন্দির ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা 3টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, চৌমুহনীর ইসকন মন্দিরে 2টি হত্যা, কলেজ রোডের 3টি মন্দির ভাঙচুর ও ব্যাংক রোডের 2টি মন্দির ভাঙচুরের মামলা তদন্ত করবে সিআইডি। এদিকে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার মামলায় আজ আরও 8 আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে 6 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া সাম্প্রদায়িক হামলার ঘটনায় 24 ঘন্টায় নোয়াখালীতে আরও 3 ও রংপুরে আরও 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির দায়ে আশিস মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরদিন 16 অক্টোবর ফেসবুক পেজ খোলেন আশিস। এরপর তিনি পেজটিতে ক্রমাগত ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করতে থাকেন। এতে দ্রুতই পেজের সদস্য এবং ফলোয়ার পৌঁছে যায় কয়েক হাজারে। র্যাব আরও জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বী আশিস ফেসবুকে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য পোস্ট দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র প্রমাণের ষড়যন্ত্র লিপ্ত ছিল। এই ঘটনায় কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। আশিস মল্লিকের সাথে যারা আছে তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি এবং যেহেতু সে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত এবং তার ফেসবুক পেজে আমরা যেটা দেখতে পেরেছি যে তার অনুসারীরা মোটামুটি সবাই একই গোষ্ঠীর অন্তর্গত। এদিকে গাড়িতে পুলিশের স্টিকার, গায়ে ডিবির পোশাক, হাতে ওয়াকিটকি ও পিস্তল। গোয়েন্দা পুলিশ পরিচয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের গাড়িতে তুলে ছিনতাই করে এই সংঘবদ্ধ চক্র। সর্বস্ব লুটে ফেলে দেয় গাড়ি থেকে। মতিঝিল থেকে চক্রের 9 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি জানাচ্ছে, বহিষ্কৃত পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষিত এরা। মতিঝিলের ইউনুস সেন্টারের সামনে ডাকাতির জন্য অবস্থান নিয়েছে ডিবি পরিচয় দেওয়া একটি সংঘবদ্ধ দল। এ তথ্যে সেখানে অভিযানে যায় ডিবির গুলশান বিভাগ। ব্যাংক থেকে টাকা তোলা এক ব্যক্তিকে তারা গাড়িতে তুলতে গেলে ধরা পড়েন 9 জন। পরে তল্লাশিতে সেই গাড়িতে মেলে 5000 ইয়াবা, ডিবির জ্যাকেট, মাস্ক, এমনকি দামি পিস্তলও। অভিযান শেষে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গ্রেপ্তার হওয়ারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা ব্যাংক পাড়ায় অবস্থান নিয়ে টাকা উত্তোলনকারীদের ডিবি পরিচয়ে গাড়িতে তুলে সর্বস্ব লুটে ফেলে যায় ঢাকার আশপাশের এলাকায়। ডিবি পরিচয় নিশ্চিতে গাড়িতে স্টিকার, হাতে ওয়াকিটকি ও রাখে দামি পিস্তলও। টাকাটা তুলেন বাসে উঠে গেছে, এরকম তারা বাসে উঠে যায়।
কারণ বাসে উঠে গেলে এই বাসটা যখন কোনো নিজের একটা জায়গায় যায় তখন তার একটা পিছনে গাড়ি ফলো করে তারা তখন ওই গাড়ির বাসটা থেমে পুলিশের জ্যাকেট পরে অথবা ডিবির জ্যাকেট পরে অথবা আমরা র্যাবের জ্যাকেট পরে তারা প্রায়শই আইন শৃঙ্খলা বাহিনীর পরিচিত দিয়ে প্রথম তাদের তারিখ কাজটা করে। ডিবি বলছে তারা ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র এমনকি ধর্ষণ মামলারও আসামি। বহিষ্কৃত পুলিশ সদস্যদের কাছে শিখেছে কায়দা কৌশল। তারা প্রত্যেকের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছিনতাই মামলা, ডাকাতি মামলা, তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা এবং এমনকি নারী নির্যাতনের মামলা, রেপ মামলা রয়েছে। যখন তারা কোনো কিছু পায় না কোনো মেয়ের কাছ থেকে, এই মেয়েটাকে তারা ধরে তুলে নিয়ে যায়। এরকম কাজও তারা অনেকেই করেছে। ডাকাতি থেকে বাঁচতে ডিবি বা র্যাবের পোশাকে কেউ গাড়িতে তুলতে চাইলে যাচাইয়ের পরামর্শও দিচ্ছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 নভেম্বর এসএসসি পরীক্ষা, তাই প্রশ্ন ফাঁসের মতো জটিলতা এড়াতে 8 থেকে 25 নভেম্বর বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। পরীক্ষা চলাকালীন যে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। এবছর সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাকি বিষয়গুলোর মূল্যায়ন জেএসসির ফলের ভিত্তিতে। পরীক্ষা নিয়ে জানাতে সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী জানান, এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেশি 1,79,334 জন, আর পরীক্ষা হবে 3,679 কেন্দ্রে। এছাড়া অভিভাবকদের কেন্দ্রের পাশে ভিড় না করার আহ্বানও তার। অভিভাবকদের যদি না আসা যায় তাহলেই ভালো, যদি আসতেই হয় যেন একজনের বেশি না আসেন এবং তারাও যেন কেন্দ্রের বাইরে ভিড় না করেন। পাশাপাশি প্রশ্ন ফাঁসের মতো সমস্যা কাটাতে 8 থেকে 25 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে সব কোচিং সেন্টার। কেন্দ্রীয় সচিব ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন, তবে সেই ফোনে থাকতে পারবে না কোনো ক্যামেরা। যারাই এই ধরনের কোনো গুজবের সঙ্গে জড়িত থাকে কিংবা প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাদেরকে ধরার ব্যাপারে আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো তীক্ষ্ণ নজরদারি এখন থেকেই শুরু করেছে এবং কেউ যদি কোনোভাবে জড়িত আছেন ধরা যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পরীক্ষা 30 দিনের মধ্যে দেয়া হবে ফল, আর সব বিষয়ে পরীক্ষা না নেয়ায় ফর্ম পূরণের সময় নেয়া খরচ না হওয়ার টাকা ফেরতের সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,841 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 19,951 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 306 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.53%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,68,563 জনে। সুস্থ হয়েছেন আরো 288 জন। এ নিয়ে মোট সুস্থ 15,32,468 জন। বিশেষ টিকাদান কর্মসূচিতে 77 লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে কাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে গত 28 এবং 29 সেপ্টেম্বর 80,93,236 জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এই কর্মসূচিতে প্রায় 3 কোটি মানুষ 2 ডোজ টিকার আওতায় আসবে। এর মাধ্যমে দেশের 17% মানুষ 2 ডোজ টিকা পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক জানিয়েছেন, টিকা দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে দেশের সব জেলায় টিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উন্নত প্রযুক্তিগুলো পৃথিবীর বিভিন্ন দেশ ব্যবহার করার পর বাংলাদেশ সেসব প্রযুক্তির ব্যবহার শুরু করে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। তবে চলতি বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পরীক্ষামূলকভাবে 5G চালু করার বিষয়ে আশাবাদ জানিয়েছেন মন্ত্রী। বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে দেশে 4G বাস্তবায়নের যে সমস্যা হচ্ছে সেসব অসঙ্গতি দূর করতে সরকার বদ্ধপরিকর। তিনি জানান, প্রস্তুতি প্রায় সম্পন্ন। 2022 সাল থেকে সরকার ও অপারেটররা মিলে তা বাস্তবায়ন করতে সক্ষম হবে। ডিজিটাল নিরাপত্তার অপব্যবহার অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন,
ডিজিটাল নিরাপত্তা আইন নিরাপত্তা নিশ্চিতের জন্য কারো বাক স্বাধীনতা হরণের জন্য নয়। অন্যদিকে মোবাইল ফোন নিবন্ধনের গুরুত্ব বোঝাতে মোস্তফা জব্বার বলেন, নিবন্ধিত মোবাইল ফোন ছিনতাই ও চুরি হলে খুঁজে পাওয়া সম্ভব, কেননা সেসব তথ্য উপাত্ত সরকারের কাছে সংরক্ষিত থাকে। আমরা এতদিন পর্যন্ত প্রযুক্তিতে কেবল কিছুই শিখেছি, সবাই শেষ করে ফেলে তারপরে আমরা ওই প্রযুক্তির দিকে প্রবেশ করি। সেই জায়গাটা থেকে আমরা একটা বড় ধরনের জাম্প করতে চাই। 2021 সালের মধ্যে এই যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের মুজিব শতবর্ষ, তার মধ্যে আমরা 5G পরীক্ষামূলকভাবে চালু করব। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের লাভের পাশাপাশি ঝুঁকির বিষয়টিও মাথায় রাখতে হবে, তাই বুঝে শুনে অর্থ লগ্নি করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আহমেদ মোস্তফা কামাল। বলেন, পুঁজিবাজারের উন্নয়নে সব করবে সরকার। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। গেল 2 সপ্তাহ ধরে টানা দরপতন দেশের পুঁজিবাজারে। এর মধ্যে প্রথম 7 কার্য দিবসে ক্রমাগত পতনের পর মাঝে একদিন সূচক কিছুটা বেড়েছিল, এরপর আবারও পতনের মধ্যে দিয়ে গিয়েছে পুঁজিবাজার। এই অবস্থায় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে শেয়ার বাজার প্রসঙ্গ। যদিও অর্থমন্ত্রী জানান, এখানে নতুন করে কিছুই করার নেই সরকারের। যারা এই বাজারের সাথে সম্পৃক্ত তারা তো বাজারটি সম্বন্ধে জানে, জেনে শুনে তারা বাজারে আসছে। এখন আমি আবারও বলবো, সরকার যা করা দরকার সরকার সেটা করছে। সরকার এখানে যেটুকু সাপোর্ট দেওয়ার দরকার তাদেরকে আমরা বাজেটের সাপোর্ট দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ার বাজারের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার পাশাপাশি 26টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনাও ছিল। বাজারে চাহিদা না থাকায় তা আর করা হয়নি। আমাদের মার্কেটে শেয়ার ডিমান্ড এবং সাপ্লাই দুটোর মাঝে মিসম্যাচ ছিল না। এটা যে পরিমাণ শেয়ার থাকা দরকার বাজারে, স্টক জমা বলি, সেই পরিমাণ আছে এবং প্রাইসও ইজ গুড প্রাইস। তো আমরা সেই জন্য সরকারকে আর সেই কাজটি করতে হয় না। অর্থনীতিতে নতুন চিন্তার বিষয় টাকার বিপরীতে ডলারের দর বৃদ্ধি। যদিও এ বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ডলার প্রাইস আমরা ফিক্স করে রাখি নাই, এর জন্য ফিক্সড না, ডিমান্ডের সাপ্লাইয়ের উপর নির্ভর করে। যখন ডিমান্ড বেশি থাকে, সাপ্লাই যদি কোনো কম থাকে তাহলে প্রাইস বাড়বে, সেটা স্বাভাবিকভাবেই মার্কেট এটাকে অ্যাডজাস্ট করে দেয়। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত অর্থমন্ত্রী। যদিও এর প্রভাবে দেশে মূল্যস্ফীতির হার বাড়েনি বলে দাবি করেন তিনি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুঁজিবাজার ও ব্লু ইকোনমি সহ দেশের অনেক খাতেই বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এজন্য যুক্তরাজ্যকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাইজ অব বেঙ্গল টাইগার নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ বিনিয়োগের অপার সম্ভাবনাময় অঞ্চল, এখানে পুঁজিবাজারে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। পাশাপাশি ব্লু ইকোনমি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন সহ বেশ কয়েকটি সম্ভাবনাময় খাতেই বিনিয়োগ করা যাবে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, করোনার পরও দেশে পুনরায় বিনিয়োগের হার 5% বেড়েছে। রপ্তানি খাতে পণ্য বৈচিত্র্য আনা হচ্ছে। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম বলেন, এদেশে বিনিয়োগের ফলে দুদেশেরই মুনাফা হবে। Foreign direct investment into our various sectors. 2041 সালে উন্নত দেশের তালিকায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে সরকারের। এই লক্ষ্য অর্জনে দেশে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। আমরা পুঁজিবাজারকে আরো উন্নত ও বিস্তৃত করতে চাচ্ছি। পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে ভালো মুনাফা পাওয়া যায়। এছাড়াও ব্লু ইকোনমি, বৈদ্যুতিক গাড়ি, রেল এবং গ্রিন এনার্জি সহ দেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা শতবর্ষীয় ডেল্টা প্ল্যানকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জানান, এই প্ল্যান বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে চিহ্নিত করে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। সকালে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে ডেল্টা প্ল্যান 21 বাস্তবায়ন এবং জলবায়ু সহিষ্ণু নগর উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠা সমূহকে সম্পৃক্ত করার শীর্ষ কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরো বলেন, শর্ট টার্ম অথবা লং টার্ম যে প্রকল্পই নেওয়া হোক না কেন সেগুলো অবশ্যই টেকসই এবং
প্রোডাক্টিভ হতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। উদ্দেশ্য উন্নয়নের ধারা ব্যাহত করা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ধর্মান্ধদের কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। মন্দিরে কোরআন শরীফ রাখে, তারাই আবার মন্দির ভাঙে। তো তাহলে এটার সারমর্মটা আপনারা সবাই বুঝেন। তো অতএব এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের উন্নয়নটাকে শেষ করার জন্য, আমাদেরকে আবার হতদারিদ্র রাখার জন্য এই সমস্ত ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করে টিকে থাকা না পারলে আমরা আমাদের ক্ষতি করব। এবার খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। আবুধাবিতে ব্যাটিং ব্যর্থতায় চরম ভোগান্তি ইংল্যান্ডের কাছে বিপর্যস্ত বাংলাদেশ। এক টেস্ট ম্যাচে 8 উইকেটের হার। পাওয়ার প্লেতে নরবরে টপ অর্ডার, 52 ডট বলে বাড়েনি সংগ্রহ। পরিস্থিতি বুঝে শর্ট সিলেকশনে দুর্বলতা টাইগারদের। এবার টি-20 বিশ্বকাপের খবর। ঘুরে দাঁড়ানোর তো দূরের কথা, ইংল্যান্ডের বিপক্ষে আরো বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং উইকেটে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় 124 রানে। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে জেসন রয়ের 50 আর মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মর্গ্যানের দল। ব্যাটিং অথবা বোলিং যে উইকেটই হোক না কেন, লিটনের কাছে কোনো তফাৎ নেই। আসবেন, কিছুক্ষণ থাকবেন, আউট হয়ে আবার চলে যাবেন। ইংল্যান্ডের বিপক্ষেও একই দশা। আগের ম্যাচে সর্বোচ্চ স্কোর আর নাইমও ফিরেছেন দ্রুত। সাকিবকে 4 রানে দুর্দান্ত ক্যাচে থামিয়েছেন রাশিদ। তাতে 26 রানে 3 উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। ভাগ্য সহায় না হলে দ্রুত ফিরতে পারতেন মুশফিক। আবারও ব্যর্থ পাওয়ার প্লে কাজে লাগাতে 10 ওভার শেষে মাহমুদুল্লাহ মুশফিকের কল্যাণে স্কোরবোর্ডে 60। যখনই আশা যাচ্ছিল ভালো একটা সংগ্রহের, তখনই ধাক্কা হয়ে এলো মুশফিকের বিদায়। 30 বলে 29 করে ফিরেছেন। এরপর আবারও জোড়া ধাক্কা, রান আউট আফিফ, 19-এ আটকে যান মাহমুদুল্লাহ। তাতে 100 নিচে আটকে যাওয়ার সংখ্যা আবুধাবি স্টেডিয়ামে। মুরুর বুকে বাংলাদেশ সমর্থকদের মাঝে কিছুটা প্রাণ ফিরিয়েছেন নাসুম। তার 9 বলে 19 রানের ইনিংস বাংলাদেশকে 120 রানের কোটা পার করিয়েছে। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং লাইন আপের কাছে 124 রান কখনোই বড় বাধা হওয়ার কথা নয়। তেমনটা হতেও দেননি দুই ওপেনার জেসন রয় ও বাটলার। সাকিব, শরীফুল অথবা মুস্তাফিজ কেউই চাপে ফেলতে পারেনি ইংল্যান্ডকে। নাসুম অবশ্য বোলিংয়ে এসে ফিরিয়েছেন বাটলারকে। ততক্ষণে স্কোরবোর্ডে 39 রান। বাকিটা পথ পাড়ি দিতে কষ্ট হয়নি। জেসন রয়ের 50 হতাশা বাড়িয়েছে টাইগারদের। বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে। টানা 2 জয়ে শেষ 4-এর পথে অনেকটাই এগিয়ে গেল বারে রানার্স আপ দলটি। ডট বল দেওয়া নিয়ে এর আগেও আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, যুক্তিতর্ক সবই হয়েছে, তারপরেও সমাধান আসেনি। বাংলাদেশ দল বিশ্বকাপের মতো একটা মঞ্চেও একটা ম্যাচ দিয়েছে 52টি ডট বল, যার ফল হাতে নাতে পেয়ে গেছে। তাতে টানা 2 হারে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার পথে টিম টাইগার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে 3 উইকেটে 27 রান, 120 বলের খেলায় 52টা ডট। এই পরিসংখ্যানে কি ম্যাচ জেতা যায়? টপ অর্ডারের ব্যর্থতা আরও একবার দাঁড় করেছে বিপদের মুখে। ওখানেই একরকম ম্যাচ হাতছাড়া টাইগারদের জন্য। আর পরিস্থিতি বুঝে শর্ট সিলেকশনের গলদ লম্বা করেছে হতাশার তালিকা। আবুধাবিতে পাওয়ার প্লের ভোগান্তি চরমে। ফিল্ড রেস্ট্রিকশনের ফায়দা নেওয়া তো দূরের কথা, দ্রুত উইকেট হারিয়ে প্রতিপক্ষকে মোমেন্টাম উপহার দিয়েছে বাংলাদেশ। শুরুর 6 ওভারেই ম্যাচ হেলে যায় ইংল্যান্ডের দিকে। টেম্পারমেন্ট, স্কিলের দিকে তাকানো যাক। 2 বাউন্ডারিতে লিটন যখন এগিয়েছিলেন, মাথা খাটিয়ে মঈন আলী দিয়েছেন জবাব। লেন্থের হেরফেরে ফাঁদ তৈরি করেছেন, তাতে ধরা দিয়েছে লিটন। অ্যাগ্রেশন ভালো, কিন্তু সাকিবের হাফ হার্টেড শটের কি মানে ওই সময়? ওটা যেন ক্লান্তিরই বহিঃপ্রকাশ। ওই উইকেট বাংলাদেশ ইনিংসের টার্নিং পয়েন্ট ধরাই যায়।
মুশফিকের কথাই ধরা যাক, দল যখন মহাচাপে মুশি রিভার্স সুইপের ঝুঁকি নিলেন। প্রথমবার অল্পের জন্য বেঁচে গেছেন, মিলসের ওই ক্যাচটা হয়ে গেলে কি হতো? রিভার্স খেলতে পরের চেষ্টায় ঠিকই আটকেছেন, যখন সেট হয়ে ভালো কিছু করা ছিল বড্ড জরুরি। স্ট্যাম্পের বলে এক্সট্রা ইনোভেশন কি খুবই দরকার ছিল? টি-20তে স্কুপ রিভার্স শটের প্রয়োজন আছে, নেট সেশনে সেটা শেখানো হয়, কিন্তু কখন কিভাবে কোন বলে তা করবেন মুশফিক মাহিদিরা কি আদৌ ধরতে পারছেন? স্পিনিং কন্ডিশনে অভ্যস্ত বাংলাদেশ ওই স্পিনেই যেন হাঁসফাঁস ছুটে যায়। মঈন লিভিংস্টোনরাও তাই দাপট দেখাতে পারে ওদের বিপক্ষে। সব মিলিয়ে 52টা ডট বল টাইগার ইনিংসে। টি-20 ম্যাচে এর চেয়ে খারাপ আর কি হতে পারে? অবশ্যই আমরা ব্যাটিং পারফরমেন্সে হতাশ। ভালো উইকেট ছিল, কোথাও কোনো পার্টনারশিপ হয়নি। এরকম কন্ডিশনে ভালো শুরু করতে না পারা আরো কঠিন করেছে। নতুন করে ভেবে ভালো প্ল্যান নিয়ে আসতে হবে। আদিল রশিদকে 2 ছক্কা হাঁকানো নাসুমি তো দেখিয়ে দিলেন, ভয়ে গুটিয়ে থাকলেই পেয়ে বসে প্রতিপক্ষ। লড়াকু মানসিকতাই টপ লেভেল ক্রিকেটে জায়গা দিতে পারে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবুধাবিতে দিনের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় স্কটল্যান্ড। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 100 রান। আফগানিস্তান ম্যাচের মতো এদিনও শুরুতেই ধস নামে স্কটল্যান্ড ব্যাটিংয়ে। রুবেন ট্রাম্পেলম্যানের তাণ্ডবে দিশেহারা স্কটিশরা প্রথম ওভারে হারায় 3 উইকেট। ম্যাচটির পর ম্যাকলয়েড আর বেরিংটন আউট হন 0 রানে। সেই ধাক্কা সামলে নিতে ব্যর্থ ক্রেইগ ওয়েলেস, তবে ম্যাথিউ ক্রস ও মাইকেল লিস্টের প্রতিরোধ মান বাঁচিয়েছে। এবারে খেলার অন্যান্য খবর। এফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কুয়েতের কাছে 1-0 হেরেছে বাংলাদেশ। জাতীয় দলের 6 জন নিয়েও পারফরমেন্সে এগোতে পারেনি লাল সবুজরা। পুরো ম্যাচে তেমন কোনো আক্রমণই করতে পারেনি মারুফুল হকের শিষ্যরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কোথায় আছে তা আরও একবার বুঝিয়ে দিল কুয়েতের যুব দল। জাতীয় দলের 6 ফুটবলার নিয়েও লাল সবুজের নড়বড়ে অবস্থা। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে কুয়েত। অগোছালো ফুটবল আর সমন্বয়ের অভাব, বারবার হতাশ বেঙ্গল টাইগার্স। ম্যাচের 18 মিনিটে রেফারির পেনাল্টির বাঁশি। এই যাত্রায় দলকে রক্ষা করেন গোলকিপার পাপ্পু। ওই স্বস্তি মিলিয়ে গেছে 2 মিনিট বাদে। লং বল থেকে বাংলার ডিবক্সের সুযোগ তৈরি হয়। বল ক্লিয়ার করতে গিয়ে বিপদ দেখেছেন পাপ্পু। দ্বিতীয়ার্ধ বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। বিপরীতে কুয়েতের কয়েক দফা আক্রমণ করেও ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ। সবাই একটু বেশি অ্যাটাকিং হওয়াতে একটা কাউন্টার অ্যাটাকিং আমরা করতে পারি। তাছাড়া আমাদের প্ল্যান ওয়াইজ আমরা যেভাবে খেলতে যাই, আমাদের টেকনিক সব কিছু ঠিক ছিল। প্লেয়ারদের আমি মনে করি আরও একটু কনফিডেন্ট হতে হবে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শনিবার স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে। শাহ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ণিল আয়োজনে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু আর্টিস্টিক জিমন্যাস্টিক্স টুর্নামেন্ট। বাংলাদেশ প্রথমবারের মতো এত বড় আয়োজনের শুভেচ্ছা দূত হতে পেরে আনন্দিত অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট মার্গারিতা মামুন। বলেছেন, ফেডারেশন চাইলে ভবিষ্যতে বাংলাদেশ জিমন্যাস্টিক্সের উন্নয়নে কাজ করতে চান। 6 দেশে 67 প্রতিযোগী নিয়ে কাল থেকে লড়াই শুরু। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের বড় আয়োজন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে 6 দেশের প্রতিযোগীরা উপস্থিত। সবার মধ্যমণি টুর্নামেন্টের শুভেচ্ছা দূত অলিম্পিক স্বর্ণজয়ী মার্গারিতা মামুন। বর্ণিল আয়োজনে হয়েছে উদ্বোধন। অংশ নেয়া দেশগুলোর সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে নানা পরিবেশনায়। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী। ছিল জিমন্যাস্টিক্সের বিভিন্ন পরিবেশনা। আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্গারিতা। সত্যিই খুব ভালো লাগছে। এভাবেই বাংলাদেশে এই খেলাটি আরো জনপ্রিয় হয়ে উঠবে। আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ সবাইকে। এই খেলাটি নারীর স্বাধীনতারও বহিঃপ্রকাশ। আমি আশা করি বাংলাদেশের মেয়েরা বিশ্বমঞ্চে আপন গুণে সাফল্য বয়ে আনবে। জিমন্যাস্টরা আসলে কিন্তু এরকম পরিবেশে প্র্যাকটিস করার সুযোগ পায় না, এটা কিন্তু ট্রু। আমাদের ইকুইপমেন্ট আছে কিন্তু আমাদের জায়গা নেই। তারপরেও আমরা 5 থেকে 6 মাস যেভাবে পেরেছি এদেরকে এই ইকুইপমেন্টের মধ্যে বসিয়ে রেখে ট্রেনিং করেছি। বাংলাদেশের 12 জন প্রতিযোগী অংশ নিচ্ছে আসরে। পদকের আশা না থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় তাদের। প্রথমবার এরকম একটা ভালো বড় আয়োজনে
অংশগ্রহণ করছি, তো আশা করা যায় আমরা চেষ্টা করব বাংলাদেশের জন্য কোন একটা রেজাল্ট করার চেষ্টা করব সর্বোচ্চ। প্রথম দিন ছেলেদের 2 ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর মেয়েরা লড়বে নেপালের বিপক্ষে। সোমবার শেষ হবে আসর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবর। এবারে ভিন্ন প্রসঙ্গ। চুল যদি নারীর সৌন্দর্য হয়, পুরুষের সৌন্দর্য দাড়িতে। রবীন্দ্রনাথ সহ অসংখ্য ব্যক্তিত্ব আজও তাদের দাড়ির জন্য আলোচিত। সুন্দর দাড়িতে পুরুষ কতটা ব্যক্তিত্ববান হয়ে ওঠেন, সম্প্রতি তা দেখা গেল জার্মানিতে অনুষ্ঠিত অ্যানুয়াল বেয়ার্ড অলিম্পিকে। বিভিন্ন দেশ থেকে 100 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই দাড়ির মেলায়। তাদের মাঝ থেকে বেছে নেওয়া হয় কার দাড়ি সেরা। আর এই প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবর। সিলেটের দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম রাহাতকে হত্যার অভিযোগে শামসুদ্দোহা সাদি নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। অন্যদিকে রংপুরের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পারভেজ হত্যার দায়ে আরও একজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। কুষ্টিয়া এবং রংপুরে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর সিআইডির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তার হক জানিয়েছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাতকে হত্যা করে তার বন্ধুরা। গ্রেপ্তারের পর হত্যার দায় স্বীকার করেছে শামসুদ্দোহা সাদি। অন্যদিকে রংপুরে মমতাজ নামে বিবাহিত এক নারীর সঙ্গে পারভেজের অবৈধ সম্পর্ক থাকায় পারভেজকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে মমতাজের স্বামী আমিনুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পারভেজের। পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে থাকা শামসুদ্দোহা সাদি দৌড়ে আসে এবং এই হোন্ডার সামনে, ভিকটিমের হোন্ডার সামনে এসে সে এখানে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার এক পর্যায়ে খুব এখানে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তার পকেটের মধ্যে একটি চাকু থাকে, সেই চাকুটি দিয়ে সে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। রাজধানীর কদমতলী থেকে ভিআইপি সরঞ্জামাদি সহ অবৈধ ভিআইপি ব্যবসা চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে চক্রকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত শরীফুল আলম এবং মাকসুদুর রহমান দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা করে আসছে। তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে টেলিযোগাযোগ যন্ত্রপাতি স্থাপন করে আন্তর্জাতিক কল রাউট করত। এভাবে প্রতিদিন প্রায় 1,80,000 আন্তর্জাতিক কল মিনিট অবৈধভাবে টার্মিনেট করত চক্রটি। এর ফলে সরকার বছরে প্রায় 3,24 লক্ষ টাকার রাজস্ব হারিয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। হোটেল রেন্ট্রিতে ধর্ষণের মামলার রায় পিছিয়ে 11 নভেম্বর নির্ধারণ করেছে আদালত। প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকায় বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ থাকায় মামলার রায় পিছিয়ে গেছে। রায় নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাথের বিচারক বেগম মোসাম্মদ কামরুল নাহার। এর আগে গত 12 অক্টোবর বিচারক অসুস্থ থাকায় রায়ের তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন আদালত। মামলার 5 আসামি হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু সালমান সাকিব এবং নাইম আশরাফ, শাফাতের দেহরক্ষী রহমত আলী এবং গাড়ি চালক বিল্লাল হোসেন। এর আগে 3 অক্টোবর রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করে আদালত। পাশাপাশি ওই দিন মামলার 5 আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 2017 সালে বনানী রেঞ্ট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়। স্পেনের লা পালমা আগ্নেয়গিরির লাভা প্রায় 2000 ফুট উঁচুতে উঠতে দেখা গেছে। নতুন আরেকটি ফাটলের পর বুধবার এমনটা হয় বলে জানান বিজ্ঞানীরা। ইউএর পরিচালিত কোপারনিকাস এমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মতে মঙ্গলবার রাতে 70টির বেশি ভূমিকম্প অনুভূত হয়, যার মধ্যে একটির মাত্রা ছিল 4.8। 38 দিন পেরিয়ে গেলেও এখনো থামেনি স্পেনের কুমরে ভিয়েজা আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ফাটল ও ভূমিকম্পের কারণে প্রতিনিয়তই লাভা নির্গতের মাত্রা বেড়ে চলেছে। বুধবার লাভা প্রায় 2000 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে দেখা যায়। এ সময় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ইউর
পরিচালিত কোপেরনিকাস এমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মতে এ পর্যন্ত অগ্নুৎপাতের লাভা দ্বীপটির 906 হেক্টরের বেশি এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2000-এর বেশি ঘরবাড়ি। 19 সেপ্টেম্বর অগ্নুৎপাত শুরুর পর এ পর্যন্ত 7500-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সময়ের সঙ্গে লা পালমার আগ্নেয়গিরিটি আরও সক্রিয় হওয়ায় 3 মাস ধরে অগ্নুৎপাত চলতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিজ্ঞানীরা। এদিকে আটলান্টিক মহাসাগরে লাভা পৌঁছে যাওয়ায় গবেষণার জন্য নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। সেজন্য গভীর সমুদ্রে রোবট পাঠান তারা। লাভার কারণে সামুদ্রিক প্রাণীকুল ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে শঙ্কিত বিজ্ঞানীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই শতকে পৃথিবীর গড় তাপমাত্রা 2.7 ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর এই সতর্ক বার্তা দেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসার এটি শেষ সুযোগ। আগামী 31 অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন COP26। পরিবেশ রক্ষায় নেওয়া হবে নতুন পরিকল্পনা। এই সম্মেলনকে সামনে রেখে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যেখানে সতর্ক করে বলা হয়েছে বিশ্বজুড়ে দূষণের যে মাত্রা, তাতে এই শতকে পৃথিবীর তাপমাত্রা বাড়তে পারে 2.7 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রা বৃদ্ধির সবচেয়ে বড় কারণ কার্বন নিঃসরণ। বলা হচ্ছে 2030 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের দূষণ 7.5% কমার পূর্বাভাস রয়েছে। যদিও প্যারিস সম্মেলনে স্থির হয়েছিল 55% কমানো হবে। দ্রুত লক্ষ্য পূরণ করতে না পারলে বিশ্বজুড়ে আবহাওয়া এবং পরিবেশের অবস্থা আরও খারাপ হবে সচেতন করা হয়েছে এই প্রতিবেদনে। জাতিসংঘের মহাসচিব বলেন, বৈশ্বিক উষ্ণায়ন কমানোর কার্যক্রম দ্রুত বৃদ্ধি করা না হলে বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বিশ্ব। এছাড়া পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার এটি শেষ সুযোগ বলে মন্তব্য করেন তিনি। এই প্রতিবেদন আরেকটি সতর্ক সংকেত। G20 জোটের সরকার প্রধানরা যদি এক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেন, তাহলে মানবিক বিপর্যয় দেখা দিবে। তবে অন্য সব দেশকে উপলব্ধি করতে হবে যে পুরনো এবং কার্বন নির্ভর জ্বালানি তাদের অর্থনীতি এবং আমাদের গ্রহের জন্য বিপর্যয় নিয়ে আসবে। এদিকে কার্বন নির্গমনের হার কমাতে বিভিন্ন দেশে নেওয়া পরিকল্পনা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম। COP26 সম্মেলনে সব দেশকে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জলবায়ু পরিবর্তনের কারণে পুরো বিশ্বে এবছর তাপপ্রবাহ দেখা গেছে। দাবানল, তাপদাহ, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের নানা দেশ। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর 10টা সৌন্দর্য প্রতিযোগিতার মতো জার্মানিতে হয়ে গেল দাড়ির মেলা। বিভিন্ন দেশ থেকে 100 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন অ্যানুয়াল বিয়ার্ড অলিম্পিকে। তাদের মাঝ থেকে বেছে নেওয়া হয় কার দাড়ি সেরা। দেখার মতো ছিল প্রত্যেকের দাড়ির ধরন। সালভাদর ডালি কিংবা মাস্কেটিয়ার্স, বিভিন্ন রকম মানুষের দাড়ির স্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে দাড়ি রাখেন অনেক মানুষ। আর তাদের ভিন্ন ধরনের দাড়ি নিয়েই অনুষ্ঠিত হয়ে গেছে বিয়ার্ড অ্যান্ড মুস্টাশে অলিম্পিক। হরেক ধরনের দাড়ি দেখা গেছে এই প্রতিযোগিতায়। জার্মান ছাড়াও নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, সুইজারল্যান্ড, ইসরায়েল থেকে প্রতিযোগী আসে জার্মানির লোয়ার বাভারিয়ায়। 100 অংশগ্রহণকারীর মাঝ থেকে সেরা একজনকে বেছে নেন 7 জন অভিজ্ঞ হেয়ার ড্রেসার। দাড়ির ঘনত্ব, দৈর্ঘ্য, কেমন করে যত্ন করে করা হয়েছে স্টাইল, এসবের উপর নির্ভর করেই বাছাই করা হয়েছে বিজয়ীকে। দাড়ির যত্ন আর নেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতার সাফল্যের চাবিকাঠি একটাই, দাড়ির যত্ন নেওয়া। প্রতিযোগিতায় অংশ নেওয়ার শর্ত হলো প্রতিযোগীকে জার্মানির নাগরিক অথবা বিয়ার্ড ক্লাবের সদস্য হতে হবে। পরবর্তী বিয়ার্ড অলিম্পিক অনুষ্ঠিত হবে 2023 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। মুশরিকা নুসরাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।